শুভেচ্ছা সবাইকে। যারা অ্যাডমিশন টেস্ট দিবেন অথবা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আজকে আমি আপনাদের ইউজড টু, গেট ইউজড টু, বি ইউজড টু এই ৩টা জিনিস নিয়ে সকল ধরনের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা দেখার পর এই রিলেটেড যেকোনো প্রশ্ন আসুক না কেন, আপনারা পরীক্ষায় খুবই সহজে উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। দেখেন, ইউজড টু এটা ৩টা ফরম্যাটে থাকতে পারে। এই ইউজড টু, তারপর বি ইউজড টু, আরেকটা হচ্ছে গেট ইউজড টু। দেখি ৩টা ফরম্যাট গুলা প্রথম আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা ইউজড টু এটা দেখব। ইউজড টু মূলত সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্ব বেস ফ্রম প্লাস রেস্ট অফ সেন্টেন্স। যদি এই স্ট্রাকচারে থাকে তখন এটার অর্থ দাঁড়ায় এমন কোনো কাজ যা আগে নিয়মিত ঘটতো কিন্তু এখন আর ঘটে না। অর্থাৎ যদি এই স্ট্রাকচারে থাকে ইউজড টু, প্রথমে সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপর ভার্ব বেস ফর্ম, যদি এই স্ট্রাকচারে থাকে তাহলে এটার অর্থ দাঁড়ায় এটা এমন একটা কাজ যা আগে নিয়মিত ঘটতো কিন্তু এখন আর ঘটে না। আর দ্বিতীয় স্ট্রাকচার এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভিভার্ব। ভিভার্ব বলতে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার। যদি সাবজেক্ট প্লাস এখান থেকে যে কোনো একটা ভিভার্ব থাকে এবং এরপর যদি ইউজ টু থাকে, তাহলে ফরের ইউজ টু, ফরের মূল ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে বা এটা কোনো নাউন হতে পারে। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার যদি থাকে এবং এরপরে যদি ইউজ টু থাকে, তাহলে অবশ্যই ফরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এই স্ট্রাকচারে যদি থাকে তখন এটার অর্থ হয়ে যায় কোনো কিছুর সাথে অভ্যস্ত, মানে কোনো কাজ করতে স্বাভাবিক লাগা বা অস্বস্তি না হওয়া। অর্থাৎ কাজটা আমার কাছে খুবই স্বাভাবিক, এটা আমার জন্য কোনো অস্বস্তির কোনো বিষয় না, এটা আমি খুবই নর্মালি করতে পারি কাজটা। এই স্ট্রাকচারটা এটাই বোঝায় অর্থ। তারপর অন্য একটা স্ট্রাকচার, ৩ নাম্বার স্ট্রাকচার, এটা হচ্ছে এখানে সাবজেক্ট প্লাস একটা গেট থাকবে এবং গেটের পরে ইউজ টু থাকবে। এখন গেট এটা ৩টা ফরম্যাটে থাকতে পারে, এম গেটিং, ইজ গেটিং, অথবা ফার্স্ট টেন্সে হলে গট। তারপরে এই স্ট্রাকচারে থাকলেও এখানে ইউজ টুর পরে ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। অর্থাৎ সাবজেক্ট প্লাস এম গেটিং, ইজ গেটিং বা গট যদি থাকে এবং এরপর যদি ইউজ টু থাকে, তাহলে এরপর ভার্ব যেটা আসবে ওটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে কয়েকটা এক্সাম্পল দেখি এগুলা থেকে। আর আচ্ছা, এটার অর্থ হচ্ছে কোনো কিছুতে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া বা প্রসেস। অর্থাৎ কোনো কিছুতে, কোনো কাজে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠা। কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথম আমরা ইউজ টু, প্রথম স্ট্রাকচার যেটা বলছিলাম এটার কয়েকটা এক্সাম্পল দেখি। প্রথম স্ট্রাকচারটা আমাদের কি ছিল? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা যদি থাকে তাহলে এটার অর্থ হয়ে যায় কোনো কাজ যা আগে নিয়মিত করতো কিন্তু এখন আর ঘটে না। যেমন আমরা যদি বলি আই ইউজ টু কালেক্ট স্টাম্প ফ্রম ডিফারেন্ট কান্ট্রি হোয়েন আই ওয়াজ এ কিড, মানে যখন আমি শিশু ছিলাম তখন আমি বিভিন্ন দেশের স্টাম্প সংগ্রহ করতাম। এখানে কিন্তু এখন আর করি না। এখানে ইউজ টু ফর ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। তারপর আরেকটা এক্সাম্পল, পিপল ইউজ টু রাইট লেটার্স বাই হ্যান্ড, নাও ইট ইজ অল ইমেল অ্যান্ড টেক্সট। অর্থাৎ মানে মানুষ আগে হাতে চিঠি লিখতো কিন্তু এখন সবকিছু ইমেল এবং টেক্সটে চলে আসছে, মানে আগে লিখতো এখন আর লিখে না। তাহলে এক্ষেত্রেও ইউজ টুর পর ভার্বটার বেস ফর্ম হবে। তারপর আমরা যদি আরেকটা দেখি, হি ইউজ টু সুইম ইন দ্য পন্ড ডিউরিং সামার, সে গ্রীষ্মকালে পুকুরে সাঁতার কাটতো। ইউজ টু সুইম ভার্বের বেস ফর্ম। তারপর আই ইউজ টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস অন উইকেন্ডস, আগে প্রতি সপ্তাহে শেষে দাদা দাদির বাসায় যেতাম, আগে যেতাম কিন্তু এখন আর যাই না। অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে এখানে। তারপর দে ইউজ টু রাইড বাইসাইকেল অ্যালং দ্য রিভার, তারা নদীর ধারে সাইকেল চালাতো। ইউজ টুর পর রাইড এটা অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। এই স্ট্রাকচারে থাকলে চালাতো, আগে চালাতো কিন্তু এখন আর চালায় না। তাহলে এগুলো হচ্ছে প্রথমে স্ট্রাকচারটার এক্সাম্পল। এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচার এটা দেখি। এটা ছিল আমাদের সাবজেক্ট প্লাস ভিভার্ব, অর্থাৎ ইউজ টুর আগে একটা মিসার ওয়াজ যে কোনো একটা কিছু আসবে। এই স্ট্রাকচারে যদি থাকে তাহলে এখানে ইউজ টু ফর যে ভার্বটা থাকবে ওটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আর এটার মিনিং হচ্ছে কোনো কিছুর সাথে অভ্যস্ত, মানে স্বাভাবিক লাগা বা কোনো কাজ করতে অস্বস্তি না হওয়া। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই এম ইউজ টু, এখানে ইউজ টু আগে একটা এম আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে এখানে ফর ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। আই এম ইউজ টু ওয়াকিং আপ আর্লি, আমি সকালে উঠতে অভ্যস্ত।
তারপর she was used to working late at night, সে রাতে দেরি করে কাজ করতে অভ্যস্ত। he is used to spicy food, সে ঝাল খাবারে অভ্যস্ত। এক্ষেত্রে ভার্ব আসে না, এক্ষেত্রে একটা নাউন আসছে, এখানে কিন্তু আমাদের নাউন আসতে পারে। তারপর I'm used to working আন্ডার প্রেশার, আমি চাপের মধ্যে কাজ করতে অভ্যস্ত। যেহেতু এখানে অবজার্ভার আছে am, আর used to for অবশ্যই ভার্ব যেটা আসবে ওটার সাথে আইএনজি যুক্ত হবে। তারপর we were used to traveling by bus every day, আমরা প্রতিদিন বাসে ভ্রমণ করতে অভ্যস্ত, মানে আমরা বাসে ভ্রমণ করতে অভ্যস্ত ছিলাম। তাহলে এখানে were যেহেতু আছে used to for ভার্ব এটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। তারপর আমাদের অন্য স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস am getting is getting অথবা got, এই স্ট্রাকচারে থাকলে এটার পরেও used to সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। আর এটার বাংলা মিনিং হয় এই স্ট্রাকচারে থাকলে তোমার সেন্টেন্সের বাংলা মিনিং দ্বারাই ধীরে ধীরে অভ্যস্ত হওয়া কোনো কিছুতে। যেমন আই এম গেটিং ইউজ টু ওয়াকিং আপ আর্লি, অর্থাৎ আমি ধীরে ধীরে সকালে উঠতে অভ্যস্ত হচ্ছি। এম গেটিং যেহেতু আছে এখানে ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। শি গট ইউজ টু নিউ এনভায়রনমেন্ট, সে নতুন পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে গেল, এটা একটা নাউন। দে আর গেটিং ইউজ টু লিভিং ইন দ্য সিটি, তারা শহরে থাকতে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে, কন্টিনিউয়াস ফর্ম। দে আর গেটিং যেহেতু আছে তাহলে এখানে অবশ্যই ভার্বের পরে আইএনজি যুক্ত হবে, লিভিং, লিভিং। ইউ উইল গেট ইউজ টু ইউর নিউ স্কুল সুন, তুমি শীঘ্রই তোমার নতুন স্কুলে অভ্যস্ত হয়ে যাবা, ফিউচার ফর্ম। তারপর উইল শি গেট ইউজ টু স্পিকিং ইংলিশ, সে কি ইংরেজি বলতে অভ্যস্ত হবে, যেহেতু এখানে একটা অবজার্ভ ভার্ব আছে উইল, আর শি গেট ইউজ টু আছে তাহলে এখানে ভার্বের সাথে অবশ্যই কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। ওকে, এখন আমরা দেখব নেগেটিভ ফর্ম অফ ইউজ টু, অর্থাৎ ইউজ টু দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স লিখতে হয়। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট ইউজ টু প্লাস বেস ফর্ম। এখানে কিন্তু ইউজড টু না ইউজ টু হবে, কারণ ডো ডিড ডাস এগুলার পর ভার্বের মূলত বেস ফর্ম বসে। তাহলে ডিড নট ইউজ টু প্লাস ভার্বের অ্যাজ ওয়েল বেস ফর্ম বসবে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আই ডিড নট ইউজ টু লাইক টি, আমি আগে চা পছন্দ করতাম না, এটা কিন্তু আমরা আই ডিড নট ইউজড টু লাইক টি এভাবে লিখতে পারবো না, এটা আমাদের লিখতে হবে আই ডিড নট ইউজ টু লাইক টি। একইভাবে আমরা যদি দেখি শি ডিড নট ইউজ টু প্লে দ্য পিয়ানো, সে আগে পিয়ানো বাজাতো না। হি ডিড নট ইউজ টু অ্যাড ভেজিটেবল, সে আগে সবজি খেত না। এখানে ডিড নট এর পর ইউজড টু না হয়ে ইউজ টু হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল ভার্বটা বেস ফর্মে আছে। তারপর কোয়েশ্চেন ফর্ম অফ ইউজ টু দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। এক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম। এখানেও একই জিনিস, যেহেতু এখানে ডিড আছে এবং এরপরে ইউজ টু হবে, ইউজড টু হবে না, আর ভার্বের বেস ফর্ম বসবে। যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, ডিড ইউ ইউজ টু প্লে হেয়ার, ডিড ইউ ইউজ টু প্লে হেয়ার, তুমি কি এখানে আগে খেলতা, এটা কিন্তু ডিড ইউ ইউজড টু প্লে হেয়ার হবে না, এটা হবে ডিড ইউ ইউজ টু প্লে হেয়ার। একইভাবে ডিড they used to travel by train, did you used to live in this house। তারপর এখন আমরা দেখব ফেসিভ ফর্ম স্ট্রাকচার, অর্থাৎ ইউজ টু দিয়ে কিভাবে ফেসিভ ফর্মে লিখতে হয়। এক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস একটা বি এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বাই প্লাস অবজেক্ট। যদি আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্স দেখি, পিপল ইউজড টু টেল মেনি স্টোরিজ অ্যাবাউট দিস প্লেস, মানুষ এই জায়গা নিয়ে অনেক গল্প বলতো, এটা ফেসিভে হবে মেনি স্টোরিজ ইউজড টু বি টোল্ড, টেল এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম টোল্ড অ্যাবাউট দিস প্লেস, এখানে ইউজ টু বি এটা আসার কারণে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে, অর্থাৎ সেন্টেন্স এটা ফেসিভে আছে। একইভাবে দে ইউজ টু গ্রো রাইস ইন দিস ফিল্ড, তারা এই মাঠে ধান ফলাতো, এটা আমাদের প্যাসিভ ফর্ম হবে রাইস ইউজ টু বি গ্রোন, গ্রোর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম গ্রোন ইন দিস ফিল্ড। তারপর দ্য ভিলেজার্স ইউজ টু সেলিব্রেটেড দ্য ফেস্টিভ্যাল এভরি ইয়ার, গ্রামবাসী প্রতি বছর
উৎসব উদযাপন করত। দ্য ফেস্টিভ্যাল used to be celebrated every year by the villagers। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইউজ টুর ব্যবহার। এখন আপনাদের জন্য একটা মিনি টেস্ট থাকলো, এখানে 3টা কোয়েশ্চেন দিলাম, এগুলোর আনসার জানিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ।